একটি পাশবিক ধর্ষণের চেয়ে বড় হয়ে উঠল ভুক্তভোগীর এক চিলতে হাসি। একটি মেয়ের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বিচার চাওয়া তো দূরের কথা, সমাজ ব্যস্ত হয়ে পড়ে তার হাসির ময়না তদন্তে। অনলাইন ট্রোলিং আর গ্রামবাসীর মানসিক চাপে পরিবারটিকে এলাকা ছেড়ে পালাতে হয়। শহরে একটি ভাড়া বাসায় উঠলেও সেখানেও পিছু ছাড়েনি কলঙ্কের বোঝা। তার হাতে বিঁধে আছে স্যালাইনের ক্যানুলা। হাসপাতালের নীল চেয়ারে কুঁকড়ে বসে আছে একটি কৈশোর। কয়েক ঘন্টা আগে যে উদ্ধার পেয়েছে এক অন্ধকার গোডাউনের নারকীয় বন্দিদশা থেকে, তার সামনে এখন তাক করা একাধিক নির্দয় ক্যামেরা। মুখ ঢাকতে ওড়নাটা বারবার টেনে নিচ্ছে সে। ক্যামেরার ওপাশে দাঁড়িয়ে থাকা কোনো এক সাংবাদিক পরিবেশটা কিছুটা স্বাভাবিক করতে কিংবা নিতান্তই রসিকতা করে কিছু একটা বলে উঠল। ক্লান্ত, বিধ্বস্ত ও ক্যামেরার সামনে অপ্রস্তুত কিশোরীটি সেই মুহূর্তে অজান্তেই একটু হেসে ফেলল। ব্যাস, এই এক পলকের হাসিই যেন কাল হলো। সাক্ষাৎকারের শুরুর আগে সেই অপ্রস্তুত হাসিটিকে ক্যামেরার লেন্সে বন্দি করে গণমাধ্যম ছুড়ে দিল ভার্চুয়াল শিকারীদের হাতে। একটি পাশবিক ধর্ষণের চেয়ে বড় হয়ে উঠল ভুক্তভোগীর এক চিলতে হাসি। ফ্যাক্ট চেকিং ও গবেষণা সংস্থা ডিসমিস ল্যাবের এক অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে মূলধারার গণমাধ্যম চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে একজন ধর্ষণের ভুক্তভোগীকে সামাজিক ও অনলাইনে হয়রানির স্থায়ী লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত 13 জুন ঠাকুরগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এই কিশোরীর সাক্ষাৎকার নিতে হাসপাতালে গিয়েছিল বেশ কয়েকটি গণমাধ্যম। অনুসন্ধান ও মূল ফুটেজ বলছে, সাক্ষাৎকারের কোথাও কিশোরী হাসেনি, হেসেছিল সাক্ষাৎকার শুরুর আগের মুহূর্তে। কিন্তু বাংলা টিভি তাদের 5 মিনিটের ভিডিও প্রতিবেদনে সেই অপ্রস্তুত হাসির দৃশ্যটি সম্পাদনা করে বাদ তো দেয়নি, উল্টো 3-4 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছে, যার মধ্যে একবার ছিল ক্লোজ আপ শট। পরদিন এশিয়ান টেলিভিশন দায়িত্বহীনতার কফিনে শেষ পেরেক ঠোকে। তারা ফেসবুকে পোস্ট করা প্রতিবেদনের ক্যাপশনে লেখে, ধর্ষণের বর্ণনা দিতেই হেসে দিলেন কিশোরী। ভয়েস ওভারে ছুড়ে দেয়া হয় কদর্য ইঙ্গিত, ধর্ষণের পর এমন হাসি নাকি বিরল এবং এটি তার সম্মতির লক্ষণ হতে পারে। এই দুই সংবাদ মাধ্যমের এই বিকৃত ও প্রসঙ্গের বাইরের উপস্থাপনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নজিরবিহীন সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব মিলিয়ে এমন 200-র বেশি ভিডিও পোস্ট ছড়িয়ে পড়ে। ডিসমিস ল্যাবের বিশ্লেষণে দেখা যায়, বাংলা টিভির ফেসবুক পোস্টের প্রথম 100টি মন্তব্যের 51% ছিল ওই হাসি নিয়ে। কেউ প্রশ্ন তুলেছে তার চরিত্র নিয়ে, কেউ বানিয়েছে কুরুচিপূর্ণ এআই ছবি। আবার টিভির মতো প্যারোডি পেজগুলো মেতেছে বিভৎস উল্লাসে। ভুক্তভোগীর সেই হাসি হয়ে ওঠে তার মিথ্যাবাদী ও দুশ্চরিত্রা হওয়ার কাল্পনিক প্রমাণ। ভার্চুয়াল জগতের এই বিষ বাষ্প নেমে আসে রক্তমাংসের জীবনেও। অনলাইন ট্রোলিং আর গ্রামবাসীর মানসিক চাপে পরিবারটিকে এলাকা ছেড়ে পালাতে হয়। শহরে একটি ভাড়া বাসায় উঠলেও সেখানেও পিছু ছাড়েনি কলঙ্কের বোঝা। সেখান থেকেও তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়। একটি মেয়ের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বিচার চাওয়া তো দূরের কথা, সমাজ ব্যস্ত হয়ে পড়ে তার হাসির ময়না তদন্তে। অথচ মনোবিজ্ঞান ও ট্রমা গবেষণার বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আন্তর্জাতিক গবেষণা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরীর মতে, চরম আঘাত বা ট্রমার পর মানুষের প্রতিক্রিয়া সবসময় ছকে বাঁধা হয় না। তীব্র অস্বস্তি, লজ্জা বা ভয় ঢাকতে ভুক্তভোগী অবচেতনভাবেই হেসে ফেলতে পারেন। হাসি কখনোই অভিযোগ মিথ্যা হওয়ার প্রমাণ নয়। শুধু নৈতিক অবক্ষয় নয়, এখানে ঘটেছে চরম আইনি লঙ্ঘন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 14 ধারা অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় প্রকাশ পাবে এমন ছবি বা তথ্য প্রচার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। অথচ গণমাধ্যমগুলো তার মুখ ঠিকমতো ব্লার বা ঝাপসা না করে এবং পরিবারের সদস্যদের চেহারা প্রকাশ করে তাকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ভাষায়, এটি গণমাধ্যমের এক ধরনের শিকারী সাংবাদিকতা ও অসহায়ত্ব নিয়ে বাণিজ্য। ভিউ আর রেটিংয়ের অন্ধ প্রতিযোগিতায় গণমাধ্যম আজ ভুলে গেছে মানবিকতা ও সাংবাদিকতার মৌলিক নীতি।
একটি ট্রমাগ্রস্ত কিশোরীর অপ্রস্তুত হাসিকে পুঁজি করে তারা যে রমরমা ব্যবসার দোকান খুলেছিল তার খেসারত দিতে হচ্ছে একটি পুরো পরিবারকে। ধর্ষণের ট্রমার পাশাপাশি গণমাধ্যম ও সমাজের ছুড়ে দেয়া এই ডিজিটাল পাথর কিশোরীর আত্মাকে ক্ষতবিক্ষত করে যাবে আজীবন। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।